This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল 2012-13 সালে। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, আর পরের পর দফতরে তখন দুর্নীতির অভিযোগ উঠছে। একটা সময় এমন হয়ে গেছিল যেখানেই দুর্নীতি সেখানেই কেন্দ্রীয় মন্ত্রিসভা, রেলমন্ত্রী নিয়োগ করাটা পর্যন্ত একটা সময় দুষ্কর হয়ে গেছিল, জানেন তো। আর এখন তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি দেখুন, যেখানে গোলমাল সেখানেই তৃণমূলের কোনো না কোনো নেতার যোগসূত্র পাওয়া যাচ্ছে। দুটো জায়গা রয়েছে যেখানে কিন্তু এখনও তৃণমূল নেতার কোনো যোগসূত্র মেলেনি। একটা হচ্ছে ডাকাতি, যার দায় বিহার ঝাড়খণ্ডের ঘাড়ে আউটসোর্সিং করে দিয়েছেন রাজ্যের নেতারা। আর দুই হচ্ছে গণপিটুনি, যেটা দায়িত্ব নিয়ে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন আমাদের রাজ্যের কয়েকজন উগ্র মানুষ। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা। দেখুন, ভাঙড়ে লাশ পড়া সাম্প্রতিককালে নতুন কিছু না, আমরা মাঝে মধ্যেই ওখানে সমস্ত মৃত্যুর খবর পাই। পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় দেখিয়েছে যে মানুষকে মেরে ফেলা কতটা সহজ। শান্তি ফেরাতে ওই ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। এবার এই ভাঙড় থানা থেকে কিছুটা দূরেই আজগর মোল্লার দেহটা উদ্ধার হয়েছে। তাকে নাকি চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ফুলবাড়ির আজগর ভোরবেলা ভাঙড় বাজারে এসেছিল। বাজারে গত কয়েকদিন ধরে চুরি হচ্ছিল, রাত পাহারাতেও কাজ হয়নি। চোর ধরতে গোপনে বাজারে নজর রাখছিলেন কয়েকজন, তাই ভোরে আজগর পৌঁছতেই তাকে ধরে ফেলা হয়। একটা দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আজগরকে খুঁটির সঙ্গে বাঁধা হচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন মোতাবেক তাদের শাস্তি হবে। আজগর মোল্লাকে উদ্ধারের পরেও কিন্তু দীর্ঘক্ষণ জায়গাটা ঘিরে রাখেনি পুলিশ, তাতে ফরেন্সিক প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। TV9 বাংলা কাল সেই খবর দেখানোর পরেই কিন্তু পুলিশের টনক নড়ে, জায়গাটা ঘিরে ফেলা হয়। অর্থাৎ মৃত্যুর তদন্তে গোড়া থেকেই পুলিশের তরফে একটা ঢিলেমি ছিল। এখন তারা সেটা স্বীকার করুক চাই না করুক, সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের প্রশ্ন তিনটে জায়গায়। প্রথমত প্রশ্ন হচ্ছে যে বাজারে চুরি হচ্ছিল, স্থানীয়রা পাহারা বসালো, থানার নজরদারি কোথায় ছিল? দ্বিতীয় প্রশ্ন, থানার 200 মিটারের মধ্যে ভোরবেলা একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, থানায় যারা ছিলেন তারা কি জেগেছিলেন? তৃতীয় প্রশ্ন, ভাঙড় থানা কলকাতা পুলিশের আওতায় এখন। এই যদি পুলিশের পারফরমেন্স হয় তাহলে কলকাতার মানুষ কি নিরাপদ? এই এতগুলো কথা কেন বলছি জানেন? তার কারণ এই গণপিটুনির অভ্যেসটা হিস্টিরিয়ার মতো ছড়াচ্ছে। প্রথম শোনার পর থেকে পরপর দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রত্যেক দিন কেউ না কেউ এরকম গণপিটুনির শিকার হয়ে যাচ্ছে। এবার কোনদিন আমি, আপনি, যে কেউ যে কোনো জায়গায় এরকম গণপিটুনির শিকার হয়ে যেতে পারি, কারোর কিচ্ছু করার থাকবে না। এটা কেন হচ্ছে বলুন তো? এই যে পর একটা জিনিস শুরু হলে হতেই থাকে, সেটা কাকতালীয়, নাকি কেউ বসে থাকে সুযোগের সদ্ব্যবহার করে, আর সেই জন্যেই চারপাশটা এরকম নিরাপত্তাহীন হয়ে যায়? দেখেন, এর আগে আমরা বহুবার থানাকে জানিয়েছি, কলকাতা পুলিশ আসার পরেও জানিয়েছি আমরা, যে বাজারে প্রতিনিয়ত মানে কারুর টিনের চাল খুলে ঢুকছে দোকানের ভিতরে, কারুর হচ্ছে যে রড বার হয়ে রয়েছে রডগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। মানে এই ছিচকে চোরের জন্য বাজারের ব্যবসায়ীরা কিন্তু সত্যিকারের বহুদিন ধরে সমস্যায় রয়েছে। তো একটা এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, পাশাপাশি যে চুরির ঘটনাটা লাগাতার হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এটাও যাতে বন্ধ হয়। ওই ছেলেটির নাম হচ্ছে আজগর। সে এমনি হেরোইনের নেশা করত এবং সে শারীরিকভাবে অসুস্থও ছিল। তো সে মতো অবস্থায় সে এরকম চুরি করে বিভিন্ন জায়গায়, এরকম আমরা মানে গ্রামের লোক হিসেবে আমরা যেটুকু জানি। তো তার মানে মৃতদেহ ভাঙড় বাজারে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে যথারীতি বাড়ির লোক নিয়ে বাড়িতে চলে এসছে। তারপরে পুলিশ প্রশাসন এসেছে। পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব নিয়ে তারা পোস্টমর্টম করিয়ে তারা দেখবে যে এটা আসলে কিভাবে মৃত্যু হয়েছে। চোপড়া, এদিকে কলকাতা, সল্টলেক, তারকেশ্বর, ঝাড়গ্রাম, ভাঙড়, সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, আইনের উপর মানুষের ভরসা চলে গেছে, পুলিশ অপদার্থ। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো
29খানা সিট পেয়েছেন লোকসভাতে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। মানুষ চাইছে না এই সরকার থাকুক, সেজন্য পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস নেই, আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। বিষয়টি একেবারে সমর্থনযোগ্য নয়। আপনারা জানেন যে আমাদের সরকার ইতিমধ্যে 2019-এ মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে একটা বিধানসভায় বিল পাস করেছে, কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মহামহিম রাজ্যপাল সেই বিলটা নিয়ে এখনও তিনি খেলা করছেন, সেই জন্য সেই বিলটা এখনও রাজ্যপালের অনুমোদন পায়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিকভাবে এবং আমরা দলগতভাবে বারবার বলেছি এই ধরনের কাজ সমর্থন করি না, এবং যে বা যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত যদি তৃণমূলের সাথেও কেউ যুক্ত থাকে তাদেরকেও যে রেহাই করা হয় না তার প্রমাণ দেখেছেন চোপড়ার ক্ষেত্রে, তার প্রমাণ দেখেছেন জলপাইগুড়ির ক্ষেত্রে। তার মানে ঘুরে ফিরে আঙুলটা সেই রাজ্য প্রশাসনের দিকেই উঠছে। মাদকের নেশা আর নেশাগ্রস্তদের চুরি, বিশেষ করে লোহার জিনিস চুরি, এটা তো রাজ্যে মহামারীর মতো ছড়িয়েছে। গণপিটুনিতে কাউকে মেরে ফেলাটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, কিন্তু মানুষ প্রশাসনের ওপর আস্থা হারিয়ে আইন হাতে তুলে নিচ্ছে, এই যুক্তিটাও তো একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়া যাচ্ছে না। আজ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক নাবালক খুব জোর বেঁচে গেছে। সোনাময়ী হাটে মোবাইল চুরি করতে গিয়ে ওই কিশোর হাতে নাতে ধরা পড়েছে বলে অভিযোগ। এবার তাকে দাসপুর থানার হাতে তুলে দেয় জনতা। তাকে বিশেষ মারধর করা হয়নি, যদি হতো তাহলে করণীয় কি? নাবালককে বাঁচানো আর পুলিশের হাতে তুলে দেওয়া, তাই তো? তাই কি সব জায়গায় হচ্ছে? আজ হাওড়ার একটা ঘটনা আপনাদের বলি, অদ্ভুত, মানে পরপর যে ঘটনাগুলো সামনে আসছে না, এত বৈপরীত্যে ভরা এবং এত সহজে মানুষজন, মানে মানুষ বলে নিজেদের পরিচয় দেওয়ার অধিকারটা হারিয়ে ফেলছে, আশ্চর্য হয়ে যাচ্ছি জানেন তো। আজ হাওড়ায় জাস্ট ভাড়া দেওয়া নিয়ে, ভাড়া দেওয়াও না, ভাড়া নেওয়া নিয়ে, মানে কত ভাড়া হবে তাই নিয়ে এক রিক্সা চালকের সঙ্গে একজন যাত্রীর একটুখানি বচসা হয়েছিল। সে ভদ্রলোক ভাবুন, নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তিনি যাচ্ছিলেন হাসপাতালে চেক আপ করাতে। মাঝখানে রাস্তায় বেশ খানিকটা জল জমেছিল, তিনি সেইটা ওই অবস্থায় স্ত্রীর ওইভাবে পেরোতে পারবে না, তাই একটি রিক্সা চালককে ডেকেছিলেন। ভাড়া নিয়ে দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, মোদ্দা কথা এটা তো আপনার আমার রেগুলার বেসিসেই হয়। ভাড়া উল্টোপাল্টা চেয়ে বসলে হয়তো মেনে নিতে পারেন না, তো তারপর যা হয় আর কি। উনি ওই রিক্সায় না গিয়ে অন্য রিক্সায় স্ত্রীকে তুলে নিয়ে এগোতে গেছিলেন। আগের রিক্সা চালক সে ওই ভদ্রলোকের হাতে, মোহাম্মদ দুলালী, তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। নাড়ি ভুড়ি বেরিয়ে ভদ্রলোককে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মারা গেছে স্ত্রীর চোখের সামনে, অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের সামনে। একটা জাস্ট ভাড়া নিয়ে গন্ডগোল, একটা লোক তাকে খুন করে দিল। ভাবতে পারেন কোন জায়গায় চলে গেছে গোটা বিষয়গুলো, এত জলভাত হয়ে গেছে, এত সহজ হয়ে গেছে, কেউ কিছু ভাবছে না, যে পারছে হাতে আইন তুলে নিচ্ছে। এবং কিছু মানুষ চোখের সামনে দেখেও কিছু প্রতিবাদ করছেন না। এটা কি তাদের দোষ দেওয়া যায়? কেন বলছি? কারণ আজ যে ঘটনাটা সামনে এসছে, তারপর আর কেউ সাহস করে এই সমস্ত দেখলে প্রতিবাদ করতে যাবে? কেন যাবে? চোপড়ায় ওই যে আপনাদের দেখিয়েছিলাম এক যুগলকে ফেলে পেটানোর ঘটনাটা, সেই হাতে এক বাঁচ কঞ্চি নিয়ে নীতি পুলিশি বেধড়ক পেটাচ্ছে এবং চারপাশে লোকজন ভিড় করে দাঁড়িয়ে দেখছে। সেই ঘটনাটা একটা নাটকীয় মোড় নিয়েছে জানেন তো। ওই যে তালিবানি শাস্তিটা দেওয়া হলো না, আমরা দেখেছিলাম যে সালিশি আদালত ওই বিধান দিয়েছিল, আর তারপর ওই তালিবানি কায়দায় ওই মহিলার ওই তরুণকে মারধর করছিল তাজমুল হক নামে এক বাহুবলী শাসক নেতা। সে তো তাকে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে পুলিশ গ্রেফতার করে, শতপ্রণোদিত মামলা দায়ের করে। আজ কি জানা গেছে জানেন? সব থেকে ইন্টারেস্টিং, এরকম জীবনে দেখিনি। আর জানা গেছে ওই নির্যাতিতা মহিলাও অভিযোগ দায়ের করেছেন থানায়। ভাবছেন তো এতদিনে তাহলে সাহস পেয়েছেন নিশ্চয়ই। ওই তাজমুল মানে জেসিবির বিরুদ্ধে নিশ্চয়ই বেশ পুরো গোটা বিষয়টা তিনি এগিয়ে এসে অভিযোগ নথিভুক্ত করেছেন। এবার নিশ্চয়ই শাস্তি পাবে। না, তাজমুলের বিরুদ্ধে কোনো অভিযোগই তিনি দায়ের করেননি।
তিনি অভিযোগ দায়ের করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আর সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। ভেবাচাকা খেয়ে গেছেন তো, কোথার থেকে কি এদের বিরুদ্ধে, কোথায় কেন, একজন দিল্লি, একজন ত্রিসীমানায় নেই, কেউই ত্রিসীমানায় নেই, তারা কেন অভিযুক্ত? কারণ তারা ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেই জন্যই তার বিরুদ্ধে ওই মহিলা গিয়ে নাকি কমপ্লেন জমা দিয়েছেন। বিশ্বাস করুন, এতদিন ধরে সাংবাদিকতা করছি, ঘটনা যে এই রকম দিকে টার্ন নিতে পারে দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। ভাবুন, 30শে জুন যখন ওই চোপড়া থানায় নির্যাতিতা গিয়েছিলেন, আমরা ভেবেছিলাম কি যে পুলিশ তার বয়ান রেকর্ড করতে ডেকেছে। তিনি যে সেলিম আর মালব্যর বিরুদ্ধে অভিযোগ করতে থানায় গেছিলেন সেটা কি করে বুঝবো বলুন তো? যে ফেলে পেটালো তার বিরুদ্ধে কোনো নির্যাতিতার কিন্তু কোনো অভিযোগ নেই। যারা তার নির্যাতনের প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে কেস ঠুকে দিলেন। কি অসাধারণ না? কোথাও গিয়ে তার মানে তিনি যে ওইভাবে অত্যাচারিতা হচ্ছিলেন, নির্যাতিতা হচ্ছিলেন, এরপর এরকম ঘটনা দেখলে প্রতিবাদ করার আগে কিন্তু ভাবতে হবে, ওনাকে গিয়ে আগে একটু জিজ্ঞেস করি, আচ্ছা আপনি নির্যাতিতা কি আপনার লাগছে না আপনার ভালো লাগছে, তারপর আপনি ঠিক করবেন। বা একটু প্রতিবাদ করব এটা জিজ্ঞেস করতে পারেন। এরকম জায়গায় প্রতিবাদ করব, কিছু মনে করবেন না তো? অদ্ভুত। হ্যাঁ, একটা জনপ্রিয় নারীবাদী লেখিকার তার বইয়ে এরকম একটা গল্প লিখেছিলেন জানেন তো। বাড়ির ভেতর থেকে তিনি যাচ্ছিলেন, যেতে যেতে একটা বাড়ির ভেতর থেকে এক মহিলার আর্তনাদ শুনে দরজা ঠেলে ঢুকেছিলেন। তো তাকে ঢুকতে দেখে সেই মহিলা দেখেছিলেন যে তাকে, সেই মহিলাকে ধরে তার স্বামী বেধড়ক পেটাচ্ছে। কিন্তু এই মহিলা যখন, লেখিকা যখন ঢোকেন, তখন ওই মহিলা নাকি তাকে বলেছিলেন, আমার স্বামী আমাকে পেটাচ্ছে, আপনার কি? ঠিকই তো। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন যে নির্যাতিতার সঙ্গে দেখা করলো, তাদের কাছেও কি নির্যাতিতা সেলিম মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? নির্যাতিতার সঙ্গে যে তরুণকে মারধর করেছিল তাজবুল, তার মার কথাটা মনে পড়ছে এখন। সেদিনই আমরা শুনেছিলাম তার মাও কিন্তু তার ছেলেকে যে মারধর করা হয়েছে ওরকমভাবে, তার ব্যাপারে কোনো কথা বলেননি। তার যাবতীয় অভিযোগ কোথায় ছিল? ওই ভিডিওটা যারা ভাইরাল করেছিল তার বিরুদ্ধে। হচ্ছে এটা কি বলুন তো? এটাই কি স্বাভাবিক? এটাই কি হওয়ার কথা? নাকি গোটা বিষয়টায় আমরা যেরকম স্বচ্ছন্দে ওই নির্যাতিতার দিকে আঙুল তুলছি, ব্যাপারটা অত সহজও নয়। চোপড়া মামলায় নতুন মোড়। নির্যাতনকারী জেসিবির বিরুদ্ধে নিজে থেকে অভিযোগ দায়ের করেননি নির্যাতিতা, উল্টে ভিডিও পোস্ট করে সম্মানহানি করার অভিযোগ তুলে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের চোপড়ার নির্যাতিতার। একজন বিজেপির অমিত মালভিয়া, অন্যজন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূলের চাপে অভিযোগ দায়ের বলছে বিরোধী পক্ষ। নতুন মোড় বলছি কেন? বুঝতে হলে ঘটনা প্রবাহে নজর রাখতে হবে। 28শে জুন চোপড়ার লক্ষ্মীপুরে প্রকাশ্য রাস্তায় নারকীয় অত্যাচার চলে যুগলের ওপর। সালিশি সভায় একেবারে তালিবানি কায়দায় অত্যাচার। 30শে জুন দুপুর পর্যন্ত থানায় নির্যাতনের কোনো অভিযোগ দায়ের হয়নি। সংবাদ মাধ্যমে খবর দেখানোর পর টনক নড়ে পুলিশের। শতপ্রণোদিত মামলা দায়ের করে জেসিবিকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর এক সপ্তাহ কেটেছে, এখনো নিজে থেকে অভিযোগ দায়ের করেননি নির্যাতিত তরুণ বা তরুণী। অথচ 30শে জুনই অমিত মালভিয়া ও মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগ পেয়েই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তৃণমূলের চাপেই নির্যাতিতার এই মামলা এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন মালভিয়া। সেলিমের নিশানাতেও তৃণমূল। নির্যাতিতাদের ভয় দেখানোর অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও নির্যাতিত তরুণের মা ভিডিও যিনি করেছিলেন তাকেই কাঠগড়ায় তোলেন, বরং নির্যাতনকারীদের বিরুদ্ধে নরম ছিলেন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না না না, ও আমি তো জানি কেনা, চিনি কেনা। বিরোধীদের অভিযোগ নস্যাৎ তৃণমূলের। ভিডিও পোস্ট করার জন্য বেছে বেছে তৃণমূল বিরোধী দুই নেতার বিরুদ্ধেই কেন অভিযোগ? নির্যাতিতাকে কি রাজনৈতিক বড়ে বানানো হলো? উঠছে সেই প্রশ্ন।